এই মুহূর্তে যদি সরকারের কাছে আমি সবকিছু আশা করি যে এই 2 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে সবকিছু নিয়ম সঠিকভাবে নিয়ে আসা সম্ভব হবে, এটা কোনোভাবেই সম্ভব না, যেটা আপনার নিজেরাও সেটা বুঝতে পারেন। দেবপ্রিয় ভট্টাচার্য নিয়ে আমি বেশি লাফালাফি করবো, আই নো হিম ভেরি ওয়েল। উনি সব জায়গায় থাকেন, কখন কোনটা কি বলেন না বলে আল্লাহ জানে। উনি কি এই যে তত্ত্বাবধায়ক সরকার যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, তাদের সাথে উনি ছিল না? তাদের সাথে গুটু ছিল না ওনার? অনেক রিপোর্ট করেছে, অনেক করেছে। 17 বছর যেখানে গণতান্ত্রিক কাঠামোগুলোকে ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের নামে সবগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে, সেইগুলোকে আবার রিবিল্ড করে তারপরে আবার সেগুলোকে চালু করা, সেটার জন্য একটা সময় সাপেক্ষর ব্যাপার। আমি বাকশালী পতিত হাসিনার যেসব চুক্তি, 118টা চুক্তি, এটা অবশ্যই আমাদের দেখতে হবে। আদানির সাথে চুক্তি, রূপপুর আণবিক প্রকল্প চুক্তি, যেখানে আমাদের কাছ থেকে $14 বিলিয়ন নেওয়া হয়েছে, অথচ 3.5 বিলিয়নে ইন্ডিয়াতে একই প্রজেক্ট করা হয়েছে। আর আদানির কাছ থেকে আমরা বেনিফিট পাই মাত্র 4 পয়সা, খরচ হয় আমাদের 16 পয়সা। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ বলেছে, প্রধানমন্ত্রীকে নিজ দলের শুদ্ধি অভিযানে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, অন্যথায় দেশবাসী হতাশ হবে। সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সাথে সাংঘর্ষিক যে কোনো অপচেষ্টা রুখতে শুদ্ধি অভিযান অত্যন্ত জরুরি। আপনার কাছে এটিবিএস এর পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি, কি চিন্তা বা পরিকল্পনা আপনাদের আছে এই শুদ্ধি অভিযান নিয়ে, যদি একটু ব্যাখ্যা করতেন। পাশাপাশি আপনার এই নির্বাচনের অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আপনি জানেন আপনার অসংখ্য ভক্ত অনুরাগী এই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আব্দুস সালাম। আপনাকে ধন্যবাদ। আমার দুইজন প্রিয় মানুষ এখানে আলোচক হিসাবে উপস্থিত আছেন, ওনাদের দুজনকেও সালাম ও শুভেচ্ছা, এবং নিউ ইয়র্কবাসীকেও আমার সালাম ও শুভেচ্ছা। নিউ ইয়র্কের মানুষদেরকে আমি নিজেও সবসময় ফিল করি, এবং যখনই যাই আমেরিকায় সবার সাথে দেখা হয়, বহুদিন দেখা হচ্ছে না, তাই আজকের আমি তাই সবাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন, যেটা দীর্ঘ 17 বছর অ্যাবসেন্ট ছিল, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ তার সরকার নির্বাচিত করতে পারে নাই, সেই সুযোগটা এবার এসেছিল এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেটাতে অংশগ্রহণ করেছে এবং তাদের তাদের মনোনীত প্রার্থীদেরকে তারা নির্বাচিত করতে সক্ষম হয়েছে। তো সেটার জন্য ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং আপনারা জানেন যে আসলে যে কোনো একটা সরকার দায়িত্ব নেওয়ার পরে তাকে তার সেই সময়টা কিভাবে যায়, আর যদি সেটা আরো হয় যে 17 বছর যেখানে গণতান্ত্রিক কাঠামোগুলোকে ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের নামে সবগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে, সেইগুলোকে আবার রিবিল্ড করে তারপরে আবার সেগুলোকে চালু করা, সেটার জন্য একটা সময় সাপেক্ষর ব্যাপার। এই জন্যই বলবো যে সরকার মাত্র দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পরেই মানুষকে আশাবাদী করেছে। যেহেতু যেহেতু আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন পরবাসে থাকতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি দেশে আসার পরে সবার মধ্যে একটা আশা সঞ্চার করেছে এইভাবেই যে একসময় এইরকম খারাপ অবস্থায় দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে প্রতিটা মানে সংস্কারের মধ্য দিয়ে তিনি মানুষকে স্বস্তি দিয়েছিলেন, মানুষের খাবার মুখে তুলে দিয়েছিলেন। যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে সে দেশের মানুষকে খাবার তুলে দিয়েছেন, এবং যেখানে কোনো আইনের শাসন ছিল না সে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। এবং প্রত্যেকটা সেক্টরে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে আজকে যে কোনো সেক্টরে বলি, আজকে শিল্পতে বলি, আজকে বাণিজ্যে বলি, আজকে পররাষ্ট্রনীতিতে বলি, সবকিছু কিন্তু সেই সময়টা খারাপ অবস্থায় ছিল, সেগুলোকে জিয়া রহমান অল্প সময়ের মধ্যে সেগুলোকে রিবিল্ড করেছেন। এবং আজকে আপনার তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জনাব তারেক রহমানের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি ছুটির মধ্যেও তিনি কাজ করছেন, এবং যত দ্রুত সম্ভব এগুলোকে রিবিল্ড করে আবার মানুষের কাছে সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন।
সেখানে আপনাদের আমরা দোয়া চাই, সবার দোয়া চাই, পাশাপাশি সহযোগিতাও চাই। কারণ যেহেতু একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই মুহূর্তে যদি সরকারের কাছে আমি সবকিছু আশা করি যে এই 2 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে সবকিছু নিয়ম সঠিকভাবে নিয়ে আসা সম্ভব হবে। এটা কোনোভাবেই সম্ভব না, যেটা আপনার নিজেরাও সেটা বুঝতে পারেন। তবে এটা ঠিক যে দুর্নীতির বিরুদ্ধে যেমনি শহীদ জিয়াউর রহমান জিরো টলারেন্সে ছিলেন, পরবর্তী পর্যায়ে বেগম খালেদাও যে ছিলেন, ঠিক এবারও তারেক রহমান কিন্তু তার দল হোক দলের বাইরে হোক, তিনি যে স্টেপটা নিয়েছেন, তার মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরেই দেখছেন যে সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়া উচিত ছিল, সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু কোনোভাবেই নিচ্ছেন না। এবং পাশাপাশি খরচটাকে যাতে কমিয়ে আনা যায়, সরকারি খরচটা কমিয়ে আনা যায়, সেটার ব্যাপারে তিনি চেষ্টা করছেন। অর্থাৎ প্রতিটা স্টেপই তার, তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি যা বলেছেন, তিনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার একটা যে প্ল্যান আছে সেটা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়েছে। এবং প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সেই প্ল্যান মাফিক তিনি আগানোর জন্য চেষ্টা করছেন। মাত্র 1 সপ্তাহ হয়নি, কিন্তু এর মধ্যে কিন্তু ভিজিবল হচ্ছে যে তিনি কি কি সংস্কার করতে যাচ্ছেন, কি কি কাজগুলো জনগণের জনবান্ধব হবে, সেই সমস্ত স্টেপ তিনি নিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু সেগুলো জনগণের মাঝে ফুটে উঠছে। তাই সেজন্যই আমরা বলতে পারি যে আমরা আশাবাদী যে যে দেশটা দীর্ঘদিন গণতন্ত্রের বাইরে একটা স্বৈরাচারের কবলে ছিল। বুঝতেই পারেন একটা স্বৈরাচার যদি ক্ষমতায় থাকে তাহলে সেখানে গভর্নমেন্টের অবস্থাটা কি হতে পারে। সেখানে গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরকে কিভাবে নষ্ট করে দিয়েছে, সেগুলোকে গড়ে তুলতে গেলে যেগুলো দরকার সেগুলো নেওয়া হচ্ছে। এবং দলের ব্যাপারেও পরিষ্কার, আপনারা জানেন যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং দীর্ঘদিন কিন্তু গণতন্ত্রে প্র্যাকটিস করে এসেছে। আমি এখানে একটা কথা বলবো যে দেখেন, বিএনপি বারবার হুমকি, সন্ত্রাস, মানে গুম খুনের শিকার হয়েছে, কিন্তু কখনো কিন্তু বিএনপি গণতান্ত্রিক পন্থাকে ছেড়ে কোন আন্ডারগ্রাউন্ড পন্থায় কিন্তু কখনো বিএনপি যায়নি। বিএনপি রাজনীতিতে এটাই কিন্তু একটা সফলতা যে শত কিছুর পরেও বিএনপি কে কেউ ডানেও নিতে পারে নাই, কেউ বামেও নিতে পারে নাই। বিএনপি কিন্তু মধ্যম পন্থার একটি রাজনৈতিক দল। মধ্যম পন্থায় আমরা এখনো মনে করি যে দেখেন, এবার নির্বাচন বা নির্বাচনের পূর্বেও কিন্তু বিএনপি কে রাইটিস্ট দিকে টেনে নেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিএনপি কিন্তু সেই চাপে পা দেয়নি। কারণ বিএনপি মনে করেছে বাংলাদেশের মানুষ, যদিও আমাদের ধর্ম ইসলাম, আমরা সেটা মানি, কিন্তু কখনো মানে একেবারে ধর্মের নামে কট্টর হয়ে যায়নি। যদি কট্টর হয়ে যেত, কারণ আমরা শিখেছি সেই আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, সেই সময় কিন্তু সেই একই শক্তি সেই সময় বলেছিল যে মুক্তিযুদ্ধ যদি সফল হয়, দেশ স্বাধীন হয়ে গেলে দেশে ইসলাম থাকবে না। কিন্তু ইসলামও আছে, আবার গণতন্ত্রও আছে। বিএনপি কিন্তু সেটাকে সেইভাবেই তুলে ধরেছেন। 72 থেকে 75 যখন তারা ব্যর্থ হয়েছিল, বিএনপি এসে কিন্তু তার রাজনীতি দিয়েই সফল হয়েছেন। কাজে বিএনপির রাজনীতিটা জনগণের কাছে পরিষ্কার। এবারও কিন্তু জনগণকে বহু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, জনগণকে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু জনগণ কিন্তু ঠিকই বিএনপির পক্ষে রায় দিয়েছে। কারণ তারা জানে যে বাংলাদেশটাকে যদি গড়ে তুলতে হয়, তাহলে একটা মধ্যম পন্থার রাজনীতি ছাড়া কট্টর কোনো রাজনীতিতে যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তা আমরা জনগণকেও সেই জন্য সাধুবাদ জানাই এবং বলবো যে কিছুদিন সময় দেওয়ার জন্য, অপেক্ষা করার জন্য। এবং অপেক্ষার মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রমাণিত হবে যে এই সময়গুলোতে আমরা চেষ্টা করছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে যাতে সবকিছু গড়ে তোলা যায়। আর দল ছাড়া তো কোনো বলই নাই, দল তো থাকতেই হবে। তো সেই জায়গায় ইতিমধ্যে আপনারা জানেন যে তারেক রহমান সাহেব যখন দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নেন, তখনও কিন্তু অনেকে মনে করেছিল যে তারেক রহমান সাহেব পারবে না, সে শুধু ইংল্যান্ডে থাকে, এখান থেকে দলটাকে কিভাবে পরিচালিত করবে। কিন্তু সেখানে বসে থেকেও কিন্তু দলটাকে তিনি শক্তিশালী করেছেন। দল কোনোভাবে দুর্বল হয় নাই, এবং দুর্বল যা হয় নাই সেটার প্রমাণ এই লাস্ট নির্বাচনে।
রাষ্ট্র নির্বাচনে দেখেছেন, এবং যখন তারেক রহমান সাহেব দীর্ঘ দিন প্রবাস জীবনের পরে যখন দেশে ফিরে আসেন, সেই সময় দেখেছেন এই দেশের মানুষ কিভাবে তাকে গ্রহণ করেছে। কোটি কোটি মানুষ তাকে সাদর আমন্ত্রণ জানিয়েছে এবং সাদর সম্ভাষণ জানিয়েছে। অর্থাৎ এর মধ্যে দিয়েই কিন্তু সেই সময় প্রমাণিত হয়েছে যে এই দেশের মানুষের মনের মধ্যে তারেক রহমান একটা আশার সঞ্চার করতে সক্ষম হয়েছেন, এবং তারা মনে করছেন যে একসময় এই দেশের নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার অবর্তমানে হয়েছিল বেগম খালেদা জিয়া, এবং তার অবর্তমানে বর্তমানে তারেক রহমান সেই জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে তারেক রহমান শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশের রাজনীতিতে একটি মডেল হিসাবে ভবিষ্যতে দাঁড়াবেন, এটি অন্তত এই দেশের মানুষ আশা করে। আপনারাও যারা বাংলা ভাষাভাষী আছেন বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকাতে, আপনাদেরও বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা আমরা আশা করি। আপনাদের মানসিক শারীরিক সব রকম সহযোগিতা যাতে বাংলাদেশ পায় সেটা আমরা আশা করব, এবং এটার মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনাকে। আমি একটু ফিরতে চাই ডক্টর শওকত আলী আপনার কাছে। ডক্টর শওকত, অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে সেসব পুনর্বিবেচনার প্রয়োজন বলে মত দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় বলেছেন, অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে বর্তমান সরকার। তিনি যখন এমন কথা বলছেন, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে শুভেচ্ছা জানানোর বার্তায় বাণিজ্য সামরিক চুক্তি বাস্তবায়ন করতে হবে সেটিও বলেছেন। আপনি কি মনে করছেন, এটি কি সরকারের উপর একটি চাপ কিনা, কিংবা সরকারকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এই পরিস্থিতিতে? না, প্রথমে আমি খুব খুশি সালাম ভাইকে পেয়ে। আমরা একই পরিবারের সদস্য বলে মনে করি। শুধু টকশো না, সালাম ভাই যখনই আসে তখন একটা আড্ডা হয়েই যায়। এবং লাস্ট একটা সেমিনার ছিল কয়েক বছর আগে, সালাম ভাই মনে আছে, যেটা জামাইকাতে ছিল। এখানে আমরা এই সেমিনারে আলোচনা করেছিলাম কম্পারেটিভ ইকোনমিক্স, শহীদ রাষ্ট্রপতি জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, এবং পরবর্তীকালে তারেক রহমানের অর্থনীতি কি হবে, এই আলোচনা করে যায় কে বা কারা এটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। ওই রাত্রি 2:30টার সময় আমাকে কল করা হয় এনএসএফ অফিস যশোর থেকে, এবং সে আমাকে অনেক কথা বলে যে তুমি ফেরারি একজন আসামিকে এইভাবে তুলে ধরলে কেন। তার সাথে আমিও প্রচন্ড গোলমাল হয় রাত 2:30টার সময়। সে তার গার একেবারে মোটো ফোটো নিয়ে পুলিশ নেব। আমি তাকে একটা কথা বলেছিলাম যে দেখো, আমি বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন। আমি যে কথাটা বলেছি আপনার হয়তো প্রয়োজন হবে না, কিন্তু আপনার সন্তান এবং আপনার ছেলে মেয়েদের জন্য এই জিনিসগুলো পৌঁছে যায়। যা হোক, স্বপন ভাই আজকে তথ্যমন্ত্রী পরের দিন কল দেয়, শ্যামা আবহাওয়া কল দেয় যে স্বপন ভাই এরকম দিয়েছেন দেয়। তো সালাম ভাই আর আমি ছিলাম দুইজন ওই অনুষ্ঠানে। উনি তো যা বলছেন তো বলছেন, আর আমি অর্থনীতি আলোচনা করি প্রচন্ড বিপদে। দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য নিয়ে আমি বেশি লাফালাফি করবো, আই নো হিম ভেরি ওয়েল। উনি সব জায়গায় থাকেন, কখন কোনটা কি বলেন না বলে আল্লাহ জানে। উনি কি এই যে তত্ত্বাবধায়ক সরকার যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, তাদের সাথে উনি ছিল না? তাদের সাথে গুটু ছিল না ওনার? অনেক রিপোর্ট করেছে, অনেক করেছে। এই কথাগুলো তত্ত্বাবধায়ক সরকারের সময় থাকলেই তো দেবীপুরে বললি আমরা বলতাম যে একজন সত্যবাদী অর্থনীতিবিদ। উনি তো তখন মুখ খোলেননি, তাদের সাথেই চলেছে, খেয়েছে, উঠেছে, বসেছে, আবার জামাতের মিটিংও গেছে। সালাম ভাই জামাতের মিটিং দেবপ্রিয় আমি এই লোকটাকে চিনলাম না। আজকে যদি বলে থাকে ভালো কথা, যে গভর্নমেন্টের হোক, আমি বাকশালী পতিত হাসিনার যেসব চুক্তি 118টা চুক্তি, এটা অবশ্যই আমাদের দেখতে হবে। আদানির সাথে চুক্তি, রূপপুর আণবিক প্রকল্প চুক্তি, যেখানে আমাদের কাছ থেকে $14 বিলিয়ন নেওয়া হয়েছে, অথচ 3.5 বিলিয়নে ইন্ডিয়াতে একই প্রজেক্ট করা হয়েছে। আর আদানির কাছ থেকে আমরা বেনিফিট পাই মাত্র 4 পয়সা, খরচ হয় আমাদের 16 পয়সা। এগুলো নিয়ে আসতে হবে। চট্টগ্রাম বন্দরে যদি ডক্টর ইউনূস সাহেব, এবং আমি শুনেছি এখানে
বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তার খুব বড় নাকি একটা অবদান ছিল, আমি জানি না। তো সেখানে যদি এটা হয়ে থাকে, জনস্বার্থ বিরোধী কোনো কাজ হয়ে থাকে, অবশ্যই তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সম্ভ্রান্ত। আমি এই নিয়ে আলোচনা করেছি ইন দি পাস্ট। তিনি কখনো কাউকে, এমন বাপের সন্তান উনি না যে এটাকে লুকোচুরি করবেন, এটা সামনে নিয়ে আসবেন, সে যাই হোক না কেন। ওনার সম্পর্ক খুব ভালো ডক্টর ইউনূস সাহেবের সাথে, সবার সাথে সম্পর্ক ভালো। হ্যাঁ, আমরা সব আলোচনা আমরা এগুলো করতে পারি, জাতীয় স্বার্থ অবশ্যই করতে হবে। মনে রাখবেন, ম্যাডামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাডাম আপনি ভারতের বিরুদ্ধে কথা বলছেন কেন, তিনি কি বলছিলেন, ওই আমি ভারতের বিরুদ্ধে তো কোনো কথা বলি না, আমি বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলি। এইটা যদি বাইরে যায় কোনো দেশের বিরুদ্ধে তো এটা যেতেই পারে। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক্সাক্ট দি সেম প্রিন্সিপলের মানুষ। তার কোনো এই ব্যাপারে কোনো ব্যত্যয় হবে না, যেই করুক না কেন অন্যায় সাথে তিনি কম্প্রোমাইজ করবেন না। আমি একটা উদাহরণ দিই, আপনি দেখেছেন যে উনি ক্ষমতায় আসার আগে তার দল থেকে, সালাম ভাই তো এগুলো সকাল বিকাল ডিল করে, যে প্রায় 12,000 লোককে তিনি তার দলের সদস্যদের বের করে দিয়েছেন। ক্ষমতায় আসার পরপরই তিনি ডিক্লেয়ার করেছেন যে আমি কোনো রকম অন্যায় গ্রহণ করবো না, সেটা সালাম ভাই এখনই বললেন। সুতরাং যদি চট্টগ্রাম বন্দর ইজ এ ভেরি ভেরি নাইস, এটা আমাদের বহির্বিশ্বে গমনের মাত্র পথ, এক্সপোর্ট ইম্পোর্টের মেইন আমাদের যে সোর্স, এটাতে যদি কোনো রকম অন্যায় হয় অবশ্যই তারেক রহমান সাহেব এটাকে বাতিল করতে হবে। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।